বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমি অনার্স চতুর্থ বর্ষের ফিজিক্যাল কেমিস্ট্রি 4 এর একটি নতুন অধ্যায় তোমাদের সামনে আলোচনা করব, এবং অধ্যায়টি হচ্ছে তোমাদের সিলেবাসের চ্যাপ্টার 3 এর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষা আসে, এবং তুলনামূলকভাবে অন্যান্য চ্যাপ্টারগুলোর চেয়ে চ্যাপ্টারটা একটু সোজা। যাই হোক, আমরা একটু প্রথমে জেনে নেব যে পরিসংখ্যানীয় বলবিদ্যা কি। তো পরিসংখ্যানীয় বলবিদ্যা হচ্ছে বিজ্ঞানের যে শাখায় পরিসংখ্যানীয় বলবিদ্যার সাহায্যে বহু সংখ্যক কণাবিশিষ্ট কোনো একটি ধারার যান্ত্রিক ধর্ম বিস্তারিত আলোচনা করা হয়, তাকে পরিসংখ্যানীয় বলবিদ্যা বলা হয়। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় পরিসংখ্যানের সাহায্যে বহু সংখ্যক কণা সম্মিলিত কোনো একটি ধারার যান্ত্রিক ধর্ম আলোচনা করা হয়, তাকে পরিসংখ্যানীয় বলবিদ্যা বলা হয়। এই পরিসংখ্যানীয় বলবিদ্যার দুটি অংশ, একটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলটজম্যান পরিসংখ্যান, আরেকটা হচ্ছে বোজ-আইনস্টাইন ও ফার্মি-ডিরাক। বোজ-আইনস্টাইন ও ফার্মি-ডিরাক পরিসংখ্যান। যে পরিসংখ্যানীয় বলবিদ্যার দুটো অংশ আছে, একটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলটজম্যান পরিসংখ্যান এবং আরেকটা হচ্ছে বোজ-আইনস্টাইন ও ফার্মি-ডিরাক পরিসংখ্যান। ম্যাক্সওয়েল বোলটজম্যান পরিসংখ্যান যে পরিসংখ্যানের সাহায্যে সনাতন বা চিরায়িত বলবিদ্যার সূত্রাবলী বা ঘটনাবলী পরিসংখ্যানের সাহায্যে বর্ণনা করা হয়, তাদেরকে ম্যাক্সওয়েল বোলটজম্যান পরিসংখ্যান বলা হয়। আবার বলে, পরিসংখ্যানীয় বলবিদ্যার যে অংশে সনাতন বা চিরায়ত বলবিদ্যার সূত্রাবলী বা ঘটনাবলী বা বিষয়বলী পরিসংখ্যানের সাহায্যে ব্যাখ্যা করা হয়, তাকে ম্যাক্সওয়েল বোলটজম্যান পরিসংখ্যান বলা হয়। আর বোজ-আইনস্টাইন ও ফার্মি-ডিরাক পরিসংখ্যান হচ্ছে পরিসংখ্যানের বলবিদ্যার যে অংশে কোয়ান্টাম বলবিজ্ঞানের যে বিষয়গুলো এগুলো পরিসংখ্যানীয়ভাবে ব্যাখ্যা করা হয়, তাকে বোজ-আইনস্টাইন ও ফার্মি-ডিরাক পরিসংখ্যান বলা হয়। তো শুরুতে আমরা জেনে নেব ফেজ স্পেস ও একক কোষ। ফেজ স্পেস বা একক কোষ কি? যে কোনো একটি ধারার, যে কোনো একটি বস্তু বা ধারার বিশদ বিবরণ সঠিকভাবে জানতে হলে তার অবস্থান এবং কোনো একটি কণা বা ধারার সঠিক বিবরণ জানতে হলে তার অবস্থান এবং ভরবেগ সঠিকভাবে, তার অবস্থান ও ভরবেগ সঠিকভাবে জানা আবশ্যক। যে কোনো একটি ধারার ত্রিমাত্রিক, যে কোনো একটি
ধারার অবস্থান তার কার্টেসীয় স্থানাঙ্ক XYZ দ্বারা প্রকাশ করা হয়। যে কোনো একটা ধারার অবস্থানকে তার কার্টেসীয় স্থানাঙ্ক XYZ দ্বারা প্রকাশ করা হয়। আর কোন একটা স্পেসের কণার যে বেগ, এটাকে তার উপাংশ bx, by এবং bz দ্বারা প্রকাশ করা হয়। অথবা এটা হচ্ছে কোন একটা স্পেসে কণার বেগকে তার উপাংশ bx, by, bz অথবা ভরবেগকে px, py ও pz দ্বারা প্রকাশ করা হয়। তো এরূপ 6টি মাত্রা বা অক্ষকে কাল্পনিক ফেজ স্পেস বলা হয়। এরকম যে 6টা অক্ষ বা মাত্রা, এগুলোকে কাল্পনিক ফেজ স্পেস বলা হয়। তারপরে দেখো একক কোষ। একক কোষ হচ্ছে যে সমগ্র ফেজ স্পেসকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আয়তনে বিভক্ত করা হয়, যার মধ্যে সকল মৌলিক একক পুনঃপৌনিক পুনরাবৃত্তি ছাড়াই বিদ্যমান থাকে। একক কোষ হচ্ছে সমগ্র ফেজ স্পেসকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়, যার মধ্যে সকল মৌলিক অংশ পুনরাবৃত্তি ছাড়াই বিদ্যমান থাকে। আয়তনের যে ক্ষুদ্র যে অংশটা, এটাকে একক কোষ বলা হয়। এই প্রতি একক কোষের আয়তনকে সাধারণত HNF দ্বারা প্রকাশ করা হয়। প্রতিটি একক কোষের আয়তনকে HNF দ্বারা প্রকাশ করা হয়। এখানে H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, N হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা এবং F হচ্ছে কণার ফ্রিডম সংখ্যা। আমরা ফেজ স্পেস ও একক কোষ সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো যে সিস্টেম কি। যে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করার সময় এই বিশ্বের যতটুকু অংশ নিয়ে আমরা আলোচনা করি, যা কোনো কাল্পনিক বা বাস্তব তল দ্বারা এই বিশ্বের অন্য অংশ থেকে পৃথক থাকে, তাকে সিস্টেম বলা হয়। বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করার সময় এই বিশ্বের যতটুকু অংশ নিয়ে আমরা আলোচনা করি, যা কোনো কাল্পনিক অথবা বাস্তব তল দ্বারা বিশ্বের অন্য অংশ থেকে পৃথক থাকে, তাকে সিস্টেম বলা হয়। মনে করো আমরা মানব দেহ নিয়ে আলোচনা করব। এখানে মানব দেহ হচ্ছে একটা সিস্টেম। আমরা একটা জীব কোষ নিয়ে আলোচনা করব। এই জীব কোষ হচ্ছে একটা সিস্টেম। তারপরে মনে করো পৃথিবী নিয়ে আমরা আলোচনা করব। এই পৃথিবীটা একটা সিস্টেম। মনে করো আমরা একটা পানির অণু নিয়ে আলোচনা করব। এই পানির অণুটা হচ্ছে একটা সিস্টেম। এই সিস্টেমের বেষ্টনীর প্রকৃতি অনুযায়ী এই সিস্টেমটাকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। সিস্টেমের যে বেষ্টনী, মনে করো এই একটা সিস্টেম, এই সিস্টেমের বেষ্টনীর প্রকৃতি অনুযায়ী এটাকে 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে মুক্ত সিস্টেম। যে সিস্টেমের মধ্যে কোনো একটি জড়বস্তুর আদান প্রদান এবং শক্তির আদান প্রদান দুইটাই হয়। জড়ের আদান প্রদান অথবা শক্তির আদান প্রদান, অর্থাৎ দুইটাই কি ভিতর থেকে বাইরে যেতে পারে অথবা বাইরে থেকে ভিতরে আসতে পারে, তখন এই ধরনের যে সিস্টেম, এটাকে বলা হয় মুক্ত সিস্টেম। 2 নম্বরে হচ্ছে বদ্ধ সিস্টেম।
বদ্ধ সিস্টেমটা হচ্ছে যে সিস্টেমের মধ্যে তোমার জড়বস্তুর যে আদান প্রদান বা জ্বরের আদান প্রদান হয় না, কিন্তু শক্তির আদান প্রদানটা হয়। যে সিস্টেমের যে বেষ্টনী, এর ভিতরে জ্বরের আদান প্রদান হবে না, বা যা ভিতর থেকে বাইরে যাবে না অথবা বাইরে থেকে ভিতরে আসবে না, কিন্তু শক্তির আদান প্রদান হবে, তখন এটাকে বলা হয় বদ্ধ সিস্টেম। আরেকটা হচ্ছে অন্তরিত সিস্টেম। 3 নম্বর হচ্ছে অন্তরিত সিস্টেম। এই অন্তরিত সিস্টেম হচ্ছে যে সিস্টেমের মধ্যে জড় এবং শক্তি কোনোটারই আদান প্রদান হয় না, তাদেরকে বলা হয় অন্তরিত সিস্টেম। অর্থাৎ আমরা সিস্টেম যা বলেছিলাম, যে সিস্টেম হচ্ছে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করার সময় এই বিশ্বের যতটুকু অংশ নিয়ে আমরা আলোচনা করি, তার প্রত্যেকটাকে এক একটা সিস্টেম বলা হয়। এবং এই সিস্টেমটা কোনো বাহ্যিক তল বা অন্য কিছু দ্বারা এই বিশ্বের অন্য বস্তু থেকে সে পৃথক থাকবে। এই সিস্টেমটা হচ্ছে 3 ধরনের: মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, অন্তরিত সিস্টেম। মুক্ত সিস্টেমে এই সিস্টেমের ভিতরে জ্বরে এবং শক্তি দুইটারই আদান প্রদান হবে। বদ্ধ সিস্টেমে জ্বরের আদান প্রদান হবে না, কিন্তু শক্তির আদান প্রদান হবে। আর অন্তরিত সিস্টেমে জ্বর এবং শক্তি কোনোটারই আদান প্রদান হবে না। তারপরে হচ্ছে এনসেম্বল কি। এনসেম্বল কি? এনসেম্বল হচ্ছে সাদৃশ্য কিন্তু স্বাধীন। সাদৃশ্য কিন্তু স্বাধীন বহু সংখ্যক ধারার সমাহারকে, বহু সংখ্যক ধারার সমাহারকে এনসেম্বল বলা হয়। যে সাদৃশ্য কিন্তু স্বাধীন বহু সংখ্যক ধারার সমাহারকে এনসেম্বল বলা হয়। তো বহু সংখ্যক কণা সম্মিলিত কোনো একটি ধারার বৈশিষ্ট্য পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা অনেকটা কষ্টসাধ্য হয়, কারণ ধারার মধ্যে বিদ্যমান কণার সংখ্যা জানাও প্রায় অসম্ভব। তাছাড়া হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী আমরা জানি কোনো একটি কণার অবস্থান এবং ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা যায় না। আবারও বলি যে বহু সংখ্যক কণা সম্মিলিত কোনো একটি ধারার বৈশিষ্ট্য পুঙ্খানুপুঙ্খভাবে জানা প্রায় অসম্ভব, কারণ সিস্টেম বা ধারার মধ্যে বিদ্যমান কণার সংখ্যাটাও সম্পূর্ণরূপে জানা যায় না। কারণ আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকেই আমরা জানি যে কোনো একটি কণার অবস্থান এবং ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা যায় না। এই এনসেম্বল হচ্ছে তোমার 3 ধরনের। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে যে এনসেম্বল কি। এই এনসেম্বল হচ্ছে তোমার 3 ধরনের। এক নম্বর হচ্ছে মাইক্রো কনিক্যাল এনসেম্বল, মাইক্রো কনিক্যাল, মাইক্রো কনোনিক্যাল, মাইক্রো কনোনিক্যাল এনসেম্বল। এই মাইক্রো কনোনিক্যাল এনসেম্বল এটা হচ্ছে যদি সাদৃশ্য কণা সম্মিলিত কোনো একটি অন্তরিত মূল ধারাকে, মনে করো এটা একটা অন্তরিত সিস্টেম, যে সাদৃশ্য কণা সম্মিলিত একটি অন্তরিত মূল সিস্টেমকে যদি কতগুলো দৃঢ়, তারপর হচ্ছে অবৈধ ও
অপ্রবেশ্য বা তাপ নিরোধক। আবার বলি, মনে করো এই একটা হচ্ছে অন্তরিত সিস্টেম। আমরা একটু আগে বলেছিলাম যে সিস্টেম হচ্ছে তিন ধরনের, মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, আর একটা হচ্ছে অন্তরিত সিস্টেম। এই আমরা ধরে নিলাম এই একটা অন্তরিত সিস্টেম। এই একটা অন্তরিত সিস্টেমে যে সাদৃশ্য কণা সম্মিলিত একটা অন্তরিত সিস্টেমকে যদি কতগুলো দৃঢ়, অবৈধ ও তাপ নিরোধক দেয়াল দ্বারা, এই মনে করো এগুলো হচ্ছে দেয়াল। একটা অন্তরিত সিস্টেমকে, যার ভিতরে সাদৃশ্য কণা আছে, যে সাদৃশ্য কণা সম্মিলিত একটি অন্তরিত সিস্টেমকে কতগুলো দৃঢ় মানে শক্ত, অভেদ্য মানে যার ভিতর দিয়ে কোনো কিছু চলাচল করতে পারে না, এবং তাপ নিরোধক মানে তার ভিতর দিয়ে তাপ চলাচল করতে পারে না, তখন ওই কণার শক্তি, বেগ এবং কণার সংখ্যা সমান হবে। যে শক্তি প্রত্যেকটার ক্ষেত্রে শক্তি, কণার বেগ এবং কণার সংখ্যা প্রত্যেকটার ক্ষেত্রে যে শক্তি, কণার বেগ এবং কণার সংখ্যা পরস্পর সমান হবে, তখন তাকে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল বলা হয়। যে আবার বলে যে সাদৃশ্য কণা সম্মিলিত কোন একটি সিস্টেমকে যদি কতগুলো দৃঢ়, অবৈধ এবং তাপ নিরোধক দেয়াল দ্বারা পৃথক করা হয়, তাহলে প্রত্যেক দেয়ালের ভিতরে মানে প্রত্যেকটা অংশে ওই কণার শক্তি, বেগ এবং কণার সংখ্যা পরস্পর সমান হবে। এই ধরনের এনসেম্বলকে বলা হয় মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল। তারপরে 2 নম্বর হচ্ছে ক্যানোনিক্যাল এনসেম্বল। 2 নম্বর হচ্ছে ক্যানোনিক্যাল এনসেম্বল। যে ক্যানোনিক্যাল এনসেম্বল হচ্ছে ঠিক সংজ্ঞাটা আগের মধ্যে আমরা বলবো যে সাদৃশ্য কণা সম্মিলিত কোনো একটা অন্তরিত সিস্টেমকে যদি কতগুলো দৃঢ়, অভেদ্য, আগেরটা ছিল তাপ নিরোধক, এখানে হবে তাপ পরিবাহী। অর্থাৎ এই দেয়ালের মাঝখান দিয়ে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হতে পারে। যে সাদৃশ্য কণা সম্মিলিত কোন একটি অন্তরিত সিস্টেমকে যদি কতগুলো দৃঢ়, অভেদ্য ও তাপ পরিবাহী দেয়াল দ্বারা পৃথক করা হয়, তাহলে প্রত্যেকটা কণার তার তাপমাত্রা, আয়তন এবং প্রত্যেকটা অংশে তার তাপমাত্রা, আয়তন এবং কণার সংখ্যাটা সমান হবে। তখন এই ধরনের এনসেম্বলকে বলা হয় ক্যানোনিক্যাল এনসেম্বল। এই যে প্রত্যেকটা দ্বারাই কণার তাপমাত্রা, আয়তন এবং কণার সংখ্যা পরস্পর সমান হবে, এই ধরনের এনসেম্বলকে বলা হয় ক্যানোনিক্যাল এনসেম্বল। তারপর 3 নম্বর হচ্ছে গ্র্যান্ড এনসেম্বল। 3 নম্বর হচ্ছে গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল। গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল হচ্ছে ঠিক আগের মতোই যে সাদৃশ্য কণা সম্মিলিত কোন একটি অন্তরিত সিস্টেমকে
যদি কতগুলো দৃঢ়, আগে এটা ছিল অবেদ্য, এখানে হবে প্রবেশ্য। দৃঢ় মানে দেয়ালগুলো হবে দৃঢ় এবং একটা অংশ থেকে আরেকটা অংশের মধ্যে তাপ প্রবেশ করতে পারবে। অর্থাৎ যে সাদৃশ্য কণা সম্মিলিত একটা অন্তরিত মূল ধারাকে যদি কতগুলো দৃঢ়, প্রবেশ্য এবং তাপ পরিবাহী দেয়াল দ্বারা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধারায় পৃথক করা হয়, তখন প্রত্যেকটা ধারার তাপমাত্রা, আয়তন এবং রাসায়নিক যে বিভব, এটাকে নিয়োগ, তাপমাত্রা, আয়তন ও রাসায়নিক বিভব পরস্পর সমান হবে বা একই থাকবে। এই জাতীয় এনসেম্বলকে বলা হয় গ্রান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল। আমরা জেনে নিলাম যে এনসেম্বল কি, এনসেম্বল কত প্রকার ও কি কি। এনসেম্বল আমরা বলেছিলাম 3 ধরনের: মাইক্রো ক্যানোনিক্যাল, ক্যানোনিক্যাল আর গ্রান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল। তো মাইক্রো ক্যানোনিক্যাল যে এনসেম্বল, যেটাকে বলছিলাম যে যদি সাদৃশ কণা সম্মিলিত একটা অন্তরিত মূল ধারাকে কতগুলো দৃঢ়, অপ্রবেশ্য এবং তাপ অপরিবাহী ওয়াল দ্বারা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়, তাহলে প্রত্যেকটা অংশে যে কণার আয়তন, তারপরে অণুর সংখ্যা এবং তার যে শক্তি সমান থাকবে। তারপরে ক্যানোনিক্যালের ক্ষেত্রে ঠিক একইভাবে যে সাদৃশ কণা সম্মিলিত একটি অন্তরিত মূল ধারাকে যদি কতগুলো দৃঢ়, অবেদ্য এবং তাপ পরিবাহী ওয়াল দ্বারা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়, তাহলে প্রত্যেকটা অংশে প্রত্যেকটা ধারার তাপমাত্রা, আয়তন আর অণুর সংখ্যা সমান থাকবে। আর গ্রান্ড ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে সাদৃশ কণা সম্মিলিত একটি অন্তরিত মূল ধারাকে যদি কতগুলো দৃঢ়, প্রবেশ্য এবং তাপ পরিবাহী ওয়াল দ্বারা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়, তাহলে ধারার প্রত্যেকটা অংশে তাপমাত্রা, আয়তন এবং রাসায়নিক যে বিভব এগুলো একই থাকবে। তারপর দেখো যে কনফিগারেশন ও কনফিগারেশনের ভর। যে কনফিগারেশন কি এবং কনফিগারেশন ভর কি। কনফিগারেশন হচ্ছে যে কোনো মুহূর্তে কোনো ধারায় বিদ্যমান ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অণুর সেট সমূহের তাৎক্ষণিক বিশদ বিবরণকে কনফিগারেশন বলা হয়। যে কোনো মুহূর্তে কোনো ধারায় বিদ্যমান ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অণুর সেট সমূহের তাৎক্ষণিক বিশদ বিবরণকে কনফিগারেশন বলা হয়, ওই ধারার কনফিগারেশন বলা হয়। আবারও বলে, যে কোনো মুহূর্তে কোনো একটি ধারায় বিদ্যমান ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অণুর সেট সমূহের তাৎক্ষণিক বিশদ বিবরণকে ওই ধারার কনফিগারেশন বলা হয়। একটি ধারার যে কোনো মুহূর্তে আমরা যদি ধরি U1 শক্তি অবস্থায় বা U1 শক্তি প্রাপ্ত অণুর সংখ্যা হচ্ছে E0 শক্তি প্রাপ্ত অণুর সংখ্যা হচ্ছে N0 এবং U1 শক্তি প্রাপ্ত অণুর সংখ্যা হচ্ছে N1। যেহেতু বোল্টজম্যান আইনস্টাইনের যে সূত্র অনুসারে, যে বোল্টজম্যানের যে স্বীকার্য, এই স্বীকার্য অনুসারে আমরা জানি অণুর শক্তি বিভিন্ন শক্তি স্তরে বিতরণে কোনো বাধা নাই। যে বোল্টজম্যান স্বীকার্য অনুসারে আমরা জানি অণুর শক্তিটা বিভিন্ন শক্তি স্তরে বিতরণে বাধা নাই, সেজন্য ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অণুর সংখ্যার পরিবর্তন হয় এবং দ্বারা তাৎক্ষণিক যে কনফিগারেশন এটাও ওঠানামা করে। মনে করো N00, এই যে একটা সেট, এটা একটা কনফিগারেশন। এই কনফিগারেশন দ্বারা বোঝা যায় যে
যে সবগুলো অণু যে শূন্য মানে ভিত্তি স্তরে অবস্থিত, সবগুলো অণুই ভিত্তি স্তরে অবস্থিত। আবার মনে করো N2200, এই যে একটা কনফিগারেশন, এই কনফিগারেশন দ্বারা বোঝা যায় এই দুইটা অণু হচ্ছে প্রথম ভিত্তি স্তরে, যে প্রথম উত্তেজিত স্তরে, আর এই দুইটা হচ্ছে তোমার ভিত্তি স্তরে। এই যে একটা কনফিগারেশন, এই কনফিগারেশন দ্বারা বোঝা যায় যে সবগুলো অণুই তোমার ভিত্তি স্তরে অবস্থিত। আর এই যে কনফিগারেশন সেট, এটা দ্বারা বোঝা যায় এখানে এই দুটো হচ্ছে প্রথম উত্তেজিত স্তরে এবং এই দুটো হচ্ছে ভিত্তি স্তরে অবস্থিত। তারপরে কনফিগারেশনের যে ভর, যে কনফিগারেশনের ভর হচ্ছে কোন একটি ধারায় যতগুলো কনফিগারেশন পাওয়া যায় তার সংখ্যাকে ওই ধারা, যে কোন একটি ধারায় যতগুলো কনফিগারেশন পাওয়া যায় তার সংখ্যাকে ওই ধারার কনফিগারেশনের ভর পাওয়া যায়। আবার বলি যে কোন একটা ধারা বা সিস্টেমের মধ্যে যতগুলো কনফিগারেশন পাওয়া যায় তার সংখ্যাকেই ওই কনফিগারেশনের ভর বলা হয়। যদি ধারায় আমরা ধরে নিলাম যে যদি ধারায় মোট অণুর সংখ্যা হচ্ছে n এবং ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন যে অণুর সংখ্যা এটা হচ্ছে n1 n2 n3, আমরা ধরে নিলাম কোন একটা সিস্টেম বা ধারায় মোট শক্তি সংখ্যা, মোট অণুর সংখ্যা হচ্ছে n এবং এতে ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অণুর সংখ্যা হচ্ছে n1 n2 n3, তখন এক্ষেত্রে যে কনফিগারেশনের ভর এটা হবে তোমার n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n1 ফ্যাক্টোরিয়াল n2 ফ্যাক্টোরিয়াল n3 ফ্যাক্টোরিয়াল। আমরা কনফিগারেশনের যে ভর এটা জেনে নিলাম যে কনফিগারেশন ভর হচ্ছে কোন একটা সিস্টেমে যতগুলো কনফিগারেশন পাওয়া যায় তার সংখ্যাটাকে বলা হয় কনফিগারেশনের ভর। তা আমরা ধরে নিলাম যে কোন একটা সিস্টেমে মোট অনুসংখ্যা হচ্ছে n এবং এতে ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অনুসংখ্যা হচ্ছে n1 n2 n3। যদি হয় তাহলে তার যে কনফিগারেশনের ভর এটা হবে মোট অনুসংখ্যা ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অনুসংখ্যা ফ্যাক্টরিয়ালের গুণফল। এখন মনে করো 500 কনফিগারেশনের যে ভর এটা কি হবে? মনে করো 500 একটা কনফিগারেশন, এটা একটা কনফিগারেশন এবং এই কনফিগারেশনে যদি আমরা ভর বের করতে চাই তাহলে W ইকুয়াল টু হবে তোমার এখানে 5 ফ্যাক্টরিয়াল, মোট অনুসংখ্যা হচ্ছে 5টা আর ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন হচ্ছে এটি, তার মানে এটা হবে 5 ফ্যাক্টরিয়াল, তারপরে 0 ফ্যাক্টরিয়াল, আবার 0 ফ্যাক্টরিয়াল। তার মানে এটা কাটলে শুধুমাত্র একটি কনফিগারেশন পাওয়া যাবে। আবার যদি এরকম হয় আরেকটা কনফিগারেশন মনে করো 3 to 0 মনে করো এটা একটা কনফিগারেশন। তো এই কনফিগারেশনে যদি আমরা ভর বের করতে যাই এখানে দেখো মোট অনুসংখ্যা হচ্ছে 3টা 2টা 5টা আর ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অনুসংখ্যা হচ্ছে একটা 3 2 একটা 0। তাহলে তার যে কনফিগারেশনের যে ভর এখানে উপর হবে মোট অনুসংখ্যা, মোট অনুসংখ্যা হচ্ছে 3 আর 2 5 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই নিচে হবে 3 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল তারপর 0 ফ্যাক্টরিয়াল। তো এটাকে যদি আমরা এরকম করে উপরে হবে 5 ইন্টু 4 ইন্টু মনে করো 3 ফ্যাক্টরিয়াল পর্যন্ত আমরা থামিয়ে দিলাম, তারপরে নিচে 3 ফ্যাক্টরিয়াল আর 2 ফ্যাক্টরিয়ালকে যদি ভাঙে আমরা 2 ইন্টু 1, তারপরে আর 0 ফ্যাক্টরিয়াল তো 1। এখন দেখো এই 3 আর 3 কাটা, এখানে থাকে কত? এই 2 দিয়ে 4কে কাটলে এখানে হবে 2, তা 5 দুগুণে এই 10টি কনফিগারেশন পাওয়া যাবে।
সর্বশেষ যেটা আমরা একটু দেখব যে পপুলেশন, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে যে পপুলেশন কি, যে পরিসংখ্যানীয় বলবিদ্যায় পপুলেশন কি। যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটা সিস্টেমে বিদ্যমান নির্দিষ্ট শক্তি সম্পন্ন, একটু যদি আমরা লিখি যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন সিস্টেমে বিদ্যমান, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন সিস্টেমে বিদ্যমান, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন সিস্টেমে বিদ্যমান নির্দিষ্ট শক্তি সম্পন্ন অণুর গড় সংখ্যাকে, নির্দিষ্ট শক্তি সম্পন্ন অণুর গড় সংখ্যাকে পপুলেশন বলে। যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটা সিস্টেমে নির্দিষ্ট শক্তি সম্পন্ন অণুর গড় সংখ্যাকে পপুলেশন বলা হয়। তো কোন সিস্টেমে যদি n সংখ্যক অণু থাকে, এই n সংখ্যক অণুর মধ্যে n0 সংখ্যক অণু E0 সংখ্যক শক্তি স্তরে এবং n1 সংখ্যক অণু E1 শক্তি স্তরে, ঠিক n2 সংখ্যক অণু E2 শক্তি স্তরে বিদ্যমান থাকে, তবে আমরা লিখতে পারি যে n ইকুয়াল টু হবে n0 প্লাস n1 প্লাস n2 প্লাস ডট ডট, এবং E ইকুয়াল টু হবে n0 E0 প্লাস n1 E1 প্লাস n2 E2 প্লাস ডট ডট। প্রথম, দ্বিতীয় এবং আয়তম স্তরে যে প্রথম দ্বিতীয় এবং আয়তম স্তরের যে পপুলেশন, এটা যদি E0 স্তরের যে পপুলেশন বলি n0, যদি প্রথম স্তরের পপুলেশন হচ্ছে n1 এবং দ্বিতীয় শক্তি স্তরের পপুলেশন হচ্ছে n2, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় কোন সিস্টেমে বিদ্যমান নির্দিষ্ট শক্তি সম্পন্ন অণুর গড় যে সংখ্যা, এটাকে বলে পপুলেশন। এ হচ্ছে মোটামুটি আজকের আলোচনা। আজকের মতো এখানে শেষ। ধন্যবাদ সবাইকে।